মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে কত কত রিজিক দিয়ে রেখেছেন এই পৃথিবীতে, যেটা শুকরিয়া আদায় করে আমরা কেউ শেষ করতে পারবো না। সত্যি আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি উত্তম রিজিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি তুষার। অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। আশা রাখছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, অবশ্যই লাইক দিবেন, সম্ভব হলে শেয়ার করবেন। তো চলেন কথা না বাড়িয়ে এখন কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে এখানে আমি প্রথমে বেল আলু রান্না করে নিচ্ছিলাম। তো আপনারা দেখতেই পেয়েছেন ভিডিও শুরুতে, এই আলুটার নাম হচ্ছে বেল আলু, কারণ দেখতে অনেকটা বেলের মতো। আর এই আলু কিন্তু মাটির নিচে হয় না, এটা হচ্ছে গিয়ে লতা আকারে গাছটা হয় এবং লতার সাথে ঝুলে ঝুলে থাকে, বেশ ভালো লাগে দেখতে। তো এটা আনুষার বাবা কিনে এনেছিলেন। আমি কিন্তু এর আগেও এই আলু খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। তো আমি এই আলুটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এবং আমি একটু পানি দিয়ে হালকা করে ভাপ দিয়ে পানিটা ফেলে নিয়েছি, কারণ এটা একটু পিচ্ছিল টাইপের। অবশ্য পানিটা না ফেললেও হয়, ডিরেক্ট রান্না করলেও হয়। তো যাই হোক, আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে এরপর মাছটা কষিয়ে এই তো আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো এই তো যেহেতু আলুটা একটু ভাপ দেওয়া ছিল, এরপর আমি মশলার সাথেও ভালোভাবে কষিয়েছি। এরপর আমি ঝোলের পানি দিয়েছি। আর এই যে দেখলাম চেক করে যে লবণ হয়েছে কিনা। আমার শাশুড়ি কিন্তু কখনোই লবণ চেক করতেন না এভাবে, তিনি কিভাবে যেন চোখে দেখে বুঝতে পারতেন যে লবণ লাগবে কি লাগবে না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সত্যি মায়ের কথা একেবারেই ভুলতে পারি না, প্রতিটা কাজে কামে বা যে কোনো ক্ষেত্রে তার কথা অনেক বেশি মনে পড়ে। তো যাই হোক, এই তো রান্নাটা হয়ে গেছে। এখন রান্নার শেষে আমি একটু টালা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। টালা জিরা গুঁড়া কিন্তু আমরা ব্যবহার করি রান্নার শেষে, আপনারা কারা কারা ব্যবহার করেন জানাবেন। আর এই বেল আলু আপনারা এর আগে কে কে খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। তো এরপর হচ্ছে গিয়ে আমার তো বেল আলু রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে প্রেসার কুকারে বেশ অনেকক্ষণ অফ ক্যামেরায় গরুর গোশত কষিয়ে এরপর আলু দিয়ে সেটাও কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এই তো আমি এখন এইদিকে প্রেসার কুকারে গরুর গোশতটা রান্নাও করে নিয়েছি। অনেকে আছেন ভুল ধারণা যে প্রেসার কুকারে গরুর গোশত রান্না করলে ভালো লাগে না। কেমনে ভালো লাগবে ভাই বলেন? আপনারা যদি সবকিছু দিয়ে ঝপাঝপ পানি দিয়ে সিদ্ধ করে নেন তাহলে কি ভালো লাগবে? নর্মাল হাঁড়িতে যেভাবে আমরা গোশত কষাই ঠিক সেভাবেই কষিয়ে এরপর ঝোলের পানি দিয়ে এরপর আপনারা যদি এটা রান্না করেন তাহলে প্রেসার কুকারে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়, আবার রান্নাটাও বেশ ভালো লাগে। তো আমি প্রেসার কুকার দিয়ে এরপর একটা হাঁড়িতে ঢেলে নিলাম গোশতটা। আর হচ্ছে গিয়ে এদিকে পাবদা মাছ আমার আম্মা কুটে দিয়েছিলেন, ধুয়ে দিয়েছিলেন। তো এখন আমি রান্নাটা বসিয়েছি। এখানে আমি পাবদা মাছ টমেটো দিয়ে একটু রান্না করে নিচ্ছিলাম। তো এইদিকে পাবদা মাছ তো রান্না হয়েই গেছে। এখন আমি এখানে করলা ভাজি করে নিচ্ছিলাম। আমাদের বাসার সবাই কিন্তু আমরা করলা ভাজি অনেক পছন্দ করি, বিশেষ করে এরকম সবুজ সবুজ রেখে করলা ভাজি খেতে দারুণ লাগে। তো এইদিকে রান্না বান্না তো শেষ, খাওয়া দাওয়াও শেষ। এরপর হচ্ছে আমরা সন্ধ্যার পরে আমাদের বাসার সামনে একটু বের হয়েছিলাম। তো এখানে আমার আব্বা আম্মা আছেন, আর আমার ভাইয়ের ছেলে আনমোল আছে, আমার মেয়ে আনুষা আছে এবং আমি আছি। মূলত আমার আব্বা আম্মা তো আমার শাশুড়ি মারা যেদিন গেছেন তারপর দিন তো দাফন হয়েছে, তো ওই দাফনের দিনই আমার আব্বা আম্মা এসেছিলেন। এরপর আমরা তো আমার আব্বা আম্মা সহ আমার শ্বশুর বাসায় ছিলাম। এরপর আমার নিজের সংসারে ফিরে আসি, কারণ আসতে তো হবেই, যার যার সংসারে ফিরতেই হবে। আর অলরেডি আমার আব্বা আম্মাও তাদের নিজেদের বাড়ি চলে গেছেন। মূলত এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের, আসলে এডিটের কারণে আপনাদের মাঝে দিতে পারছিলাম না। তো এইদিকে যেটা হয়েছে যে আমার ভাইয়ের ছেলে আনমোল তো আমাদের এখানে ছিল আমার আব্বা আম্মা যখন এসেছিলেন, তো তার দাদা দাদুর সাথে ছিল। আর আমার মেয়ে আনুষা তার নানা ভাই নান্নানের কাছে ডিমান্ড করেছে এবং আমার ভাইয়ের ছেলে আনমোল তার দাদা ভাই দাদুর কাছে ডিমান্ড করেছে যে তাদের সাথে একটু বাইরে বের হবে। আর এই সুযোগে আমিও আমার আব্বা আম্মার সাথে বের হয়ে পড়লাম, কারণ দিন শেষে আমি আমার আব্বা আম্মার ছোট মেয়ে। আসলে সন্তান তো সন্তানই, যতই বড় হয়ে যাই আমরা আর যতই বুড়ো হয়ে যাই বাবা মার কাছে তো সন্তান ছোটই, তাই না? তো আমি আবার আমার আম্মার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আসলে আমি সবসময় এটা করি, আমার বাবার বাড়ি যাই বা তারা আমার বাসায় আসুক, আমি এই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখতে ভুল করি না। তো এই তো আমি একটু ক্যামেরাবন্দি করলাম, অনেক অনেক ছবিও তুলেছি, যদিও আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। আর আমার আব্বা আম্মার তো বয়স হয়েছে এবং শরীরে তাদের দুজনারই অনেক বড় বড় রোগ বাসা বেঁধেছে, কিন্তু আমার আব্বা কিন্তু আসলে মনের জোরে সবসময় চলাফেরা করেন, আলহামদুলিল্লাহ। তো সবাই আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ি যিনি মারা গেছেন তার জন্য দোয়া করবেন, আমার শ্বশুর বেঁচে আছেন তার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো এই তো আমরা এরপর চা খেয়েছিলাম। আব্বা কিন্তু এটা সেটা খাওয়াতে চেয়েছিল, তো আমি বললাম যে না আব্বা, কোনো চান্স নাই। কারণ হচ্ছে একে তো গরুর গোশত দিয়ে সবার সাথে পেট ভরে ভাত খেয়েছি, কারণ এমনি সময় একারা খাই, আর এখন সবাই মিলে খেয়েছিলাম তো অনেক বেশি পেট ভরেই খেয়েছি, সবাই ভাত গল্পে গল্পে। এরপর হচ্ছে আমি তো বাইরে বের হওয়ার আগে একটু নাস্তার প্রিপারেশন করে রেখেছিলাম। তো আমি এখানে মূলত চিকেন পিৎজা রেডি করে রেখে গিয়েছিলাম, এটা আমি চিজ দিয়ে তৈরি করে নিচ্ছিলাম। তো জাস্ট আমি এসে চুলায় বসিয়ে দিয়েছি, জাস্ট এইটুকুই বাকি ছিল। আর আমি দুধ চা করেছিলাম, তো এটাই ছিল সন্ধ্যার নাস্তা। এর জন্য বাইরে আর কিছু খাই নাই। এমনি বাচ্চারা জাস্ট একটু ওই যে জুস টুস খেয়েছে, তার নানা ভাইয়ের কাছে দাদা ভাইয়ের কাছে বলেছিল। আর না বললেও আমার আব্বা তো সারাক্ষণই বলতেই থাকেন, এমনকি তার দুই নাতির জন্য এটা সেটা তো বের হয়ে কিনতেই থাকেন।
তো এই তো পিৎজাটা কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি। এরপর আমরা এখানে চা খাচ্ছিলাম, চায়ের সাথে আমি আমার প্রিয় টোস্ট বিস্কিট নিয়েছি আর হচ্ছে চিপস ভেজে নিয়েছিলাম। তো এই ছিল ভিডিও। আমি জানি না আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা, যদি ভালো লাগে জানাবেন আর ভালো না লাগলেও জানাবেন। তো অনেক বেশি দৌড়ের উপরে ভয়েস দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।